নমস্কার বন্ধুরা, আজ এমন একটি মুভির গল্প আপনাদের জন্য এক্সপ্লেনেশন করব যা শুধুমাত্র সিনেমা জগতেই নয়, এমনটা হরর মুভি প্রেমিকদের মনেও গভীর দাগ কেটেছিল। এই মুভিটিকে ক্রিপিয়েস্ট হরর মুভি এভার মেডও বলা হয়। সবথেকে বড় কথা, এই মুভিটি একটি নোভেলের ওপর কেন্দ্র করে বানানো এবং এই নোভেলটি একটি সত্য ঘটনা অবলম্বনে লেখা। এমনকি এই মুভি রিলিজ হবার পর অনেক দেশে তা ব্যানও ছিল এবং সিনেমা হলেও বেশ কিছু দর্শক এই মুভি দেখার পর ভয়ে মারা যান। এটি এমন হরর মুভি ছিল যা 10টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছিল একাডেমি অ্যাওয়ার্ডের জন্য। তার মধ্যে বেস্ট সাউন্ড মিক্সিং এবং বেস্ট স্ক্রিনপ্লের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল। তো আসুন আর দেরি না করে 1973 সালে মুক্তি পাওয়া দ্য এক্সরসিস্টের বাংলা এক্সপ্লেনেশন শুরু করি। মুভির শুরুতে নর্দার্ন ইরাকের একটি জায়গা দেখানো হয় যেখানে খনন কার্য চলছিল, যার তত্ত্বাবধানে ছিলেন একজন ক্যাথলিক প্রিস্ট যার নাম ছিল ল্যাঙ্কেস্টার মেরিন। খনন কার্যের সময় ডিমনের মতো একটি ছোট মূর্তি তারা পায় যার নাম পজাজুর। কিছু সময় পর মেরিন একটি পূর্ণ বৃহৎ পজাজুর মূর্তি দেখতে পায়, যা দেখে তিনি একটু আনকমফোর্টেবল ফিল করেন। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই ক্রিস ম্যাকনেল নামক একজন মেয়েকে। ক্রিস কর্মসূত্রে একজন নায়িকা এবং তার 12 বছরের একটি মেয়েও আছে যার নাম রেগান। ক্রিসের সাথে তার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু সে কখনো তার মেয়েকে তার বাবার অনুপস্থিতি অনুভব করতে দেয়নি। ক্রিস একজন সাকসেসফুল নায়িকা হওয়ার জন্য সে সবসময় কাজে ব্যস্ত হয়ে থাকত। সেজন্য তার বাড়ি এবং তার মেয়েকে দেখাশোনা করার জন্য একটি মেয়ে থাকত যার নাম স্যারান। সেই সময় ক্রিস তার একটি ডিরেক্টর বন্ধু বার্ক ডেনিংসের সাথে একটি মুভিতে কাজ করছিলেন। সে সময় মুভির সেটে একজন ইয়ং প্রিস্ট সাইকোলজিস্টকে আমরা দেখতে পাই যার নাম ছিল ফাদার কারাস। কারাস কর্মসূত্রে বাইরে থাকার জন্য তার বাড়িতে তার মায়ের প্রতি সে যত্ন নিতে পারত না, যার কারণে কারাস সর্বদা দুঃখী থাকত। একদিন ক্রিস তার ঘরে রেগানের খেলনা থেকে একটি ঔজা বোর্ড খুঁজে পায়। রেগানকে এই বোর্ডটির ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে সে যখন একা থাকে তখন সে এটিকে নিয়ে খেলে। ক্রিস বলে তার এটাকে নিয়ে একা খেলা একদমই উচিত নয়, কিন্তু তার উত্তরে রেগান বলে সে ক্যাপ্টেন হাউডি নামক একজন ব্যক্তির সাথে এটি খেলে। ক্রিস এটি শোনার পর বেশি গুরুত্ব না দিয়ে বলে আজ আমি তোমার সাথে এই খেলাটি খেলব। কিন্তু খেলা শুরু হলে দেখা যায় ওই বোর্ডের আসল অবজেক্টর নিজে থেকেই দূরে সরে যাচ্ছে। তখন রেগান বলে ক্যাপ্টেন হাউডি চায় না যে তুমি আমার সাথে এটি খেলো। ক্রিস পুরো কথাটা মজা হিসাবে নিয়ে উড়িয়ে দেয়। সেই রাতে সে যখন তার নাইট শুটিংয়ের জন্য ঘুম থেকে ওঠে তখন দেখে রেগান তার পাশে শুয়ে আছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় তার ঘরের খাটটি হঠাৎ কাঁপছিল, তাই সে ভয় পেয়ে তার মায়ের কাছে এসে শুয়ে আছে। রুম থেকে বেরিয়ে আসতেই ক্রিস ওপরে চিলেকোঠা থেকে কিছু আওয়াজ পেলে সেখানে গিয়ে সে কিছু দেখতে পায় না। পরের দিন সকালে রেগানকে ডাক্তারের কাছে চেক আপ করানোর জন্য নিয়ে গেলে সে হঠাৎই ডাক্তারকে অপশব্দ বলে তার থেকে দূরে থাকতে বলে। ডাক্তার এই ব্যাপারটিকে মানসিক ডিপ্রেশন বলে কিছু ওষুধ লিখে দেয়। এদিকে ফাদার কারাসের মা অসুস্থ হয়ে পড়ায় তার মামা কারাসের মাকে মেন্টাল হসপিটালে ভর্তি করেন। কিছুদিন পর আমরা দেখতে পাই ক্রিস তার নিজের বাড়িতে একটি পার্টির আয়োজন করেছে, যেখানে আরেকজন প্রিস্টের সাথে তার পরিচয় হয় যার নাম ডায়াল, যিনি ফাদার কারাসের ভালো বন্ধু ছিলেন। সেখানে তিনি জানান ফাদার কারাসের মা মারা গেছেন। এরপর পার্টির হলে সবাই যখন গান করছিল তখন রেগান হঠাৎ সবার সামনে এসে বলে ওঠে তোমরা ওপরের ঘরে গেলে মারা যাবে। এই বলে সে সেখানেই দাঁড়িয়ে টয়লেট করে ফেলে, যা দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। তখন ক্রিস বলে তার মেয়ে অসুস্থ। এরপর তার মা তাকে স্নান করিয়ে ঘরে শুইয়ে দিলে হঠাৎ তার ঘর থেকে রেগানের চিৎকার শুনতে পেলে ক্রিস তৎক্ষণাৎ সেখানে গিয়ে দেখে রেগানের বিছানাটাই অদ্ভুতভাবে কাঁপছে। ক্রিস এরপর তার মেয়েকে পুনরায় ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু টেস্ট করার পর রিপোর্টে সব কিছু নর্মাল আসে। কিছুদিন পর পুনরায় তার সাথে এরকম ঘটনা ঘটলে ক্রিস বাড়িতে ডাক্তার দেখে পাঠায়। ডাক্তার তাকে শান্ত করার জন্য এলে রেগান পুরুষের গলার স্বরে তাকে বলে দ্য সোল ইজ মাইন, অর্থাৎ এই আত্মা আমার। এই কথা বলে তার কাছ থেকে দূরে সরে যেতে বলে। এরপর ডাক্তার তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তিনি তাদের কোনো সাইকিয়াট্রিস্টের সঙ্গে দেখা করতে বলেন। এরপর একদিন ঘটনা চরমতম পর্যায়ে পৌঁছায় যখন ক্রিস কাজ থেকে ফিরে দেখতে পায় রেগান তার ঘরে একা শুয়ে আছে এবং তার ঘরের জানালা খোলা। তখন ক্রিস শ্যারনকে বাইরে থেকে আসতে দেখে রেগে যায় যে কেন সে তার মেয়েকে ঘরে একা রেখে বাইরে গেছে। শ্যারন জানায় ক্রিস যাওয়ার পরেই তার একজন বন্ধু তার বাড়িতে আসেন। শ্যারন তাকে রেগানের রুমে রেখে কিছু ঔষধ আনার জন্য বাইরে গিয়েছিল।
কিন্তু তখনই একজন বাইরের লোক এসে জানায় তাদের বাড়ির জানালার নিচে একজনের লাশ ভয়াবহভাবে পাওয়া গেছে। ক্রিস এটা শুনে অবাক হয়ে যায়। ঠিক তখনই রিগানকে সিঁড়ি থেকে অদ্ভুতভাবে নেমে আসতে দেখে সে ভয় পেয়ে যায়। এদিকে সকল ডাক্তার রিগানের চিকিৎসায় ব্যর্থ হলে তারা ক্রিসকে কোনো এক প্রিস্টের সাথে দেখা করতে বলে এক্সরসিজমের জন্য। এরপর এক পুলিশ অফিসার উইলিয়াম ক্রিসের বাড়িতে আসে তার মেয়ে রিগানের সাথে কথা বলার জন্য, কিন্তু ক্রিস বলে তার মেয়ে অসুস্থ, তাই সে এখন কথা বলতে পারবে না। উইলিয়াম পরে আসবে বলে সেখান থেকে সে চলে যায়। তখনই ক্রিস রিগানের রুম থেকে অজানা পুরুষের গলায় আওয়াজ শুনতে পায়, যে বলছিল ডু ইট। এরপর সে তার ঘরে প্রবেশ করলে দেখতে পায় রিগান জিসাস ক্রসকে নিয়ে তার প্রাইভেট পার্টে ঢোকাচ্ছিল। তখন সে বাধা দিতে গেলে রিগান তার উপর অ্যাটাক করে। এরপর সেই ঘরে কিছু অস্বাভাবিক কার্যকলাপ ঘটতে থাকে এবং তখনই রিগান তার মাথা উল্টো দিকে ঘুরিয়ে ক্রিসকে তার বন্ধুর গলার স্বর নকল করে বলে, দেখো তোমার শয়তান মেয়ে আমার কি অবস্থা করেছে। এটা দেখে ক্রিস বুঝে যায় তার বন্ধুর মৃত্যুর জন্য তার মেয়ে রিগান দায়ী এবং তার মেয়ে কোনো ডিমনের দ্বারা পজেসড। এরপর ক্রিস ফাদার কারাসের সাথে দেখা করে এবং তাকে তার মেয়ে রিগানের ওপর এক্সরসিজম প্রক্রিয়া করতে বলে, কিন্তু ফাদার রাজি হয় না, কারণ চার্চ প্রকৃত প্রমাণ ছাড়া এসব করতে পারমিশন দেয় না। তাই তিনি পার্সোনালভাবে তার মেয়েকে দেখতে যাওয়ার কথা বলেন। এরপর কারাস রিগানকে দেখতে এসে বুঝতে পারে ডিমন তাকে পুরোপুরি পজেস্ট করে নিয়েছে। এরপর কারাস তাকে সাহায্য করার কথা বললে সে রেগে গিয়ে বলে, আমি কোনো আত্মা নই, আমি শয়তান, আর তোমার মা আমাদের সাথেই আছে। কারাস এটি শোনার পর অবাক হয়ে যায়। পরক্ষণে রিগান তাকে বিভিন্ন ভাষায় অপশব্দ বলতে থাকে এবং তার গায়ে বমি করে দেয়। এরপর তার বুঝতে একটুকুও অসুবিধা হয় না যে রিগান পজেস্ট। এবার প্রমাণের জন্য কারাস রিগানের ভয়েস রেকর্ড করে। এই রেকর্ড ভালো করে শোনার পর সেখানে ফাদার মেরিনের নাম সে শুনতে পায় এবং এই ফাদার মেরিন সেই ব্যক্তি যাকে আমরা মুভির শুরুতে দেখেছি। সেই রাতে শ্যারন কারাসকে ফোন করে বাড়িতে আসতে বলেন। তিনি এসে দেখেন রিগানের পেটের উপর লেখা ছিল হেল্প মি। এই পুরো প্রমাণ সংগ্রহ করে কারাস এটিকে চার্চের কাছে পাঠিয়ে দেয়। চার্চ সবকিছু দেখার পর এক্সরসিজম করার জন্য অনুমতি দেয়, কিন্তু ওই এক্সরসিজম করার জন্য একজন এক্সপিরিয়েন্স প্রিস্টকে তার সাথে থাকতে বলে। সেটি আর কেউ নয়, ফাদার মেরিন ছিলেন। এরপর তারা ক্রিসের বাড়ি পৌঁছালে রিগানকে দেখে তারা দ্রুত এক্সরসিজম প্রক্রিয়া চালু করে দেন। তখনই রিগান ফাদার মেরিনের নাম নিয়ে তাকে ব্যঙ্গ করতে থাকে। এক্সরসিজম প্রক্রিয়া যত এগোতে থাকে রিগানের অবস্থা তত খারাপ হতে থাকে। এ সময় তার বিছানা জোরে জোরে কাঁপতে থাকে এবং অকথ্য ভাষায় ফাদার কারাস এবং তার মাকে অপশব্দ বলতে থাকে। এরপর রিগান সহ তার গোটা বিছানা হাওয়ায় ভাসতে থাকে এবং সে দুজন ফাদারের ওপর বমি করে দেয়, আর সাথে পুরো ঘরে অস্বাভাবিক কার্যকলাপ ঘটতে থাকে। তখনই ফাদার মেরিন রিগানের পেছনে ডিমন পজাজুর প্রতিচ্ছবি দেখতে পান। এরপর রিগানের হাতের দড়ি খুলে ডিমন তাকে হাওয়ায় ভাসিয়ে তুলতে থাকে, আর দুই ফাদার তাকে কোনো রকমে কাবু করে নিচে নামায়। এরপর ডিমন শুরু করে তার মাইন্ড গেম। আসলে ডিমন তখন ফাদার কারাসকে তার মায়ের গলার স্বর নকল করে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তার মার মৃত্যুর জন্য তাকে দায়ী করতে থাকে। ফলে কারাসের মনোসংযোগ নষ্ট হয়ে যায়। এই শুনে ফাদার মেরিন তাকে ঘরের বাইরে যেতে বলে এবং একাই এক্সরসিজম প্রক্রিয়া করতে থাকে। কিছুক্ষণ পর কারাস রুমে প্রবেশ করলে দেখে ফাদার মেরিন মৃত অবস্থায় পড়ে আছে। তখনই সে দেখে রিগানের ভিতরে থাকা শয়তান ঘরের এক কোণে বসে তার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। কারাস এই দেখে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সে রিগানকে ধরে মারতে থাকে এবং ডিমনকে বলে রিগানের শরীর ছেড়ে সে যেন তাকে পজেস্ট করে। ঠিক তখনই ডিমন রিগানের শরীর ছেড়ে ফাদার কারাসকে পজেস্ট করে নেয়, আর তখনই কারাস জানালা দিয়ে লাফ মেরে সুইসাইড করে ফেলে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এরপর রিগান সুস্থ হয়ে ওঠার পরের সিনে আমরা দেখতে পাই ক্রিস এবং রিগান তাদের এই ঘর ছেড়ে নতুন জায়গা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং শেষে দেখা করতে ফাদার ডায়াল সেখানে আসে। তাদের কথোপকথন শুনে আমরা বুঝতে পারি যে রিগান তার পুরনো স্মৃতি হারিয়ে ফেলেছে। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো দ্য এক্সরসিস্টের বাংলা এক্সপ্লেনেশন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।